সবারই একটা জিনিস মনে রাখতে হবে যে বন্ধু রাষ্ট্র বলে আসলে কোনো কিছু হয় না। আমাদের যে পাপ সেইটার একটা মানে জীবন্ত উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গা নদী। রাজনীতি ইস্যু করে দেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর যে একটা অভ্যাস আর কি, যে ভারতের সাম্রাজ্যবাদী যে একটা আচরণ, সেটা একটা পুঞ্জীভূত খুব আমাদের মধ্যে দীর্ঘদিন থেকে ছিল। বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চরিত্র এখানে ফুটে উঠে আসলে। সবাইকে শুভেচ্ছা। আমাদের টকিং অ্যানিমেলের আজকে 4 নম্বর এপিসোড। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি, ভারতীয় আগ্রাসন, নদী শাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জীবনের নিরাপত্তা। 22 আগস্ট ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে বাংলাদেশের কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলায় বন্যার সৃষ্টি হয়। ভারতের ত্রিপুরার গোমতী নদীতে অবস্থিত ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডম্বুর বাঁধ ভারত খুলে দেয়নি। অতিবৃষ্টির ফলে পানি বেড়ে যাওয়ায় ডম্বুর বাঁধ আপনা আপনি খুলে গেছে। এ নিয়ে প্রতিবেদন হয়েছে স্থানীয়, ভারতীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ভারী বৃষ্টিতে এই 3টি জেলার পাশাপাশি হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বৃষ্টির জন্য 20 আগস্ট থেকেই খাগড়াছড়িতে বন্যা শুরু হয়। সারা দেশের 11 জেলায় 10,47,029 পরিবার পানিবন্দী রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। চলমান বন্যায় গবাদি পশু ও হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য বিনষ্ট হওয়া সহ এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গণমাধ্যমের কাছে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে মোট 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এর মধ্যে 54টি নদী বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং 3টি নদী বাংলাদেশ এবং মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। 1972 সালের 19 মার্চ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 54টি নদীর জলসম্পদ বন্টন, সেচ, বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য একটি যৌথ নদী কমিশন গঠিত হয়। এই যৌথ নদী কমিশনটি গঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হওয়া একটি চুক্তির মধ্য দিয়ে। চুক্তিটির নাম ছিল বাংলাদেশ ভারত মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি। এই শান্তি চুক্তির অংশ হিসেবে নদীতে বাঁধ নির্মাণ কিংবা নদী নিয়ে কোনো প্রকল্প তৈরির আগে ভারত এবং বাংলাদেশ দুটি দেশের মধ্যে আগে চুক্তি হতে হবে এবং দুটি দেশকেই এই চুক্তি নিয়ে রাজি হতে হবে। কিন্তু এই চুক্তি ভঙ্গ করেই বাংলাদেশের উজানে বিভিন্ন সময় ভারত বাঁধ নির্মাণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফারাক্কা বাঁধ। চাঁপাইনবাবগঞ্জ জেলার 18 কিলোমিটার উজানে ভারতে নির্মিত ফারাক্কা বাঁধটি বাংলাদেশে পানির সংকট তৈরি করেছে। গ্রীষ্মকালে যেখানে বাংলাদেশে খরা দেখা দেয়, সেখানে বর্ষাকালে ভারী বৃষ্টির সময় এই বাঁধটি খুলে দেয়, বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়। 16 মে 1976 সালে ফারাক্কা অভিমুখে মাওলানা ভাসানী যে লং মার্চ করেছিলেন, সেই লং মার্চের উদ্দেশ্য ছিল জলবন্টন থেকে শুরু করে পানি নিয়ে এই দুদেশের মানুষের যেই সংকট, সেই সংকট দূর করা। কিন্তু তারপরেও বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষজন পানি পায়নি, কারণ নদীতে বাঁধ নির্মাণ। 1996 সালে ভারত বাংলাদেশ 30 বছরের জন্য একটি চুক্তি করে। এই চুক্তির অংশ হিসেবে প্রতি বছরের 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশকে মোট 35,000 কিউসেক পানি দেওয়ার কথা রয়েছে ভারতের। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সময়টিতে বাংলাদেশ পর্যাপ্ত পানি পায়নি, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সেচ ব্যবস্থা। এমনকি অসংখ্য নদী মারা গিয়েছে, অনেক নদীতে চর পড়েছে, ব্যাহত হয়েছে নদীর প্রবাহ। বাংলাদেশের আজকের যে বন্যা পরিস্থিতি সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে আসলে দুইটা বিষয় বলতে হবে। সেটা হচ্ছে আমরা জানি যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন ঘটে, একটা থাকে যে নেচারের কারণে হচ্ছে, সেটা আসলে প্রকৃতির একটা ব্যাপার বা প্রধানত প্রাকৃতিক। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে মানব সৃষ্ট যে কারণটা, এটা আমরা সবাই ছোটোবেলায় পড়েছি। তো আমিও বেসিক ওইখান থেকেই বলছি জিনিসটা, যেটা হচ্ছে যে আমরা যদি মানব সৃষ্ট কারণগুলোর দিকে তাকাই, প্রথমত প্রাকৃতিক কারণের দিকে পরে আসি, সেটা হচ্ছে যে দেখা যাবে যে বাংলাদেশের আসলে যে সামগ্রিকভাবে আমাদের এখানে বর্তমান যে বন্যা কিংবা ঐতিহাসিকভাবে আমাদের এখানের যে আসলে যে বন্যাগুলো হয় কিংবা খরা যে হয়, সেটার মেইন জায়গা থেকে আসলে আমরা যদি আমরা বলতে চাই তাহলে আসলে সেটার প্রধান আসামি হচ্ছে আসলে ভারত রাষ্ট্র।
এবং এই জায়গায় দেখা যাবে যে আসলে ভারত রাষ্ট্র একটি অত্যন্ত সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে আসলে হাজির হয়েছে। তো সেইখানে আসলে যেটা, এবং একটু আগে আমাদের নিলয় আসলে অনেক স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে 54টা নদীর মতো আমাদের যৌথ নদী আছে, এবং আমরা জানি এর বেশিরভাগগুলোতেই বাদ দেওয়া, ভারত বাদ দিয়েছে, বা ভারত হচ্ছে সেটাকে ইচ্ছা মতো পানি নিয়ন্ত্রণ করে তাদের, এবং তারা কোনো চুক্তিই মানে না। তো এই সমস্ত কিছু যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আসলে সেটা একটা সামগ্রিকভাবে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের আচরণ। তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই বন্যাটাই আমাদের মোটামুটি 20 তারিখ থেকে খাগড়াছড়িতে যে বন্যাটা শুরু হলো, এবং তারপরে আপনার 2 দিন পর থেকে ফেনীতে, এবং সারা দেশে কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জায়গায় ভয়াবহ আমরা বন্যার দেখতে পেলাম। তো সেখানে আমরা মোটামুটি বলতে পারি যে আসলে সেখানে অতিবৃষ্টি একটা বড় কারণ হিসেবে এসছে আসলে। কিন্তু আসলে আমরা যদি রাজনৈতিকভাবে দেখি তাহলে দেখা যাবে যে ভারত রাষ্ট্র বলছে যে আমরা তো আসলে জানতাম না যে আমরা তো ইচ্ছা করে বাটটা খুলে দিইনি, কিন্তু এগুলো আসলে এক ধরনের খোড়া যুক্তি, আমরা এটা সবাই বুঝতে পারি। এবং শুধু আসলে আজকে এই এই বন্যার যে ভারতের যে হচ্ছে সাম্রাজ্যবাদী আচরণ, সেটার ক্ষেত্রে যদি আমরা শুধু বন্যাকে বাদ দিয়েও অন্যান্য বিষয় যদি দেখতে থাকি, আমরা দেখি সবসময় দেখবো আমরা যে ধরেন ভারত রাষ্ট্র সবসময় আমাদেরকে বলার চেষ্টা করছে, কিংবা বিশেষ করে আওয়ামী বয়ানে, যে ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় প্রকৃত বন্ধু। কিন্তু আমরা আসলে যদি দেখি স্বাধীনতার পর থেকে ভারত আমাদের সঙ্গে কি আচরণ করেছে, সকল কিছু নিয়ে কি করেছে, আমরা কি অধিকার পেয়েছি, আমরা আমাদের দিক থেকে কি আমাদের অর্জন, সেটা দেখা যাবে যে আসলে আমাদের অর্জনের খাতা প্রায় শূন্য। এবং আমরা বর্ডার হত্যার কথা জানি, আমরা আমাদের এখানে বিডিআর যে বিদ্রোহ, সেইখানে ভারতের এক ধরনের প্রত্যক্ষ অংশগ্রহণ, রয়ের এক ধরনের অংশগ্রহণের কথা আমরা জানি। আমাদের এখানে খরা যে হচ্ছে, আমাদের এখানে যে বন্যা হচ্ছে, ওদের যখন পানি বেড়ে যাচ্ছে তখন ছেড়ে দিচ্ছে, পানি যখন লাগছে তখন তারা পানি রেখে দিচ্ছে, আমাদেরকে এক ফোঁটা পানিও তারা দিচ্ছে না। এবং কি খুবই অদ্ভুতভাবে দেখা যাবে যে আমাদের মানে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন, উনি তো ভারতের কাছে আসলে মোটামুটি দেশটাকেই বিক্রি করে দিয়েছিলেন। এটা একটু অদ্ভুত ব্যাপার। দেখেন আমাদের সঙ্গে তাদের যে চুক্তিগুলো ছিল, নদী চুক্তি বা অন্যান্য চুক্তি, এর কোনোটাই তারা হচ্ছে আসলে আমরা আমাদের প্রাপ্যটা পাইনি, কিন্তু আমাদের দেশের উপর দিয়ে, আমাদের মাটির বুকের উপর দিয়েই তারা হচ্ছে ট্রানজিট নিয়ে চলে যাচ্ছে। কি একটা অদ্ভুত ব্যাপার। এবং এই জায়গায় আসলে আসলে মানে আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে সেটার জন্য দায়ী। এবং আসলে 1971 সাল থেকেই আপনার শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী বা সমস্ত কিছু মিলিয়ে যে ক্ষমতায় থাকা, তার বা সবসময় আসলে ভারত চেয়েছে যে দুই পাকিস্তান ভাগ হোক। এটা আমরা সবাই জানি যে তার পার্শ্ববর্তী দেশ হিসেবে যখন 47-এ ভারত পাকিস্তান ভাগ হয় এবং ব্রিটিশরা ভাগ করে দিয়ে যায়, সেটা একটা লম্বা রাজনীতিক আসলে লেগাসি, এবং সেটার আসলে ভুক্তভোগী আমরা সবাই। আমরা 47-এর ভুক্তভোগী। আমরা হচ্ছে ধর্মভিত্তিকভাবে যে দুইটা বিরাট রাষ্ট্র ভাগ হইলো সেটার একটা ভুক্তভোগী। এবং এটা আসলে যে ব্রিটিশ বুদ্ধি যেটাকে বলে, ওরা আসলে ওগুলো জেনেই তারা কলোনিয়াল আমাদের যে প্রভুরা ছিলেন তারা আসলে এগুলো জেনে বুঝেই করেছেন। এবং সে সময় আমাদের আসলে যেহেতু 200 বছর বা তারও বেশি সময়ের যে শাসন ছিল, সেখান থেকে জনগণের মুক্তিটা দরকার ছিল। এবং সেখানে আমি মনে করি যে আসলে আমাদের রাজনৈতিক, তখন যারা বড় বড় রাজনৈতিক নেতারা ছিলেন মুসলিম লীগের এবং হচ্ছে কংগ্রেসের, যাদেরকে আমাদের এখন আইকন হিসাবে আমরা সবাই দেখি, ওনাদের তো অবশ্যই একটা আমি বলবো যে এক ধরনের একটা ওনাদের একটা দায় আছে। এই দায়টা আসলে ওনারা অ্যাভয়েড করতে পারেন না। তো সেটার এক্সটেনশন হিসেবে আমরা যখন 47 ঘটলো, তারপরে আমরা জানি বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা জাতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো। কিন্তু সে সময় আমরা যদি দেখি আসলে যে ভারত রাষ্ট্রের, আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে সবারই একটা জিনিস মনে রাখতে হবে যে বন্ধু রাষ্ট্র বলে আসলে কোনো কিছু হয় না। নেশন স্টেটের যখন উদ্ভব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি পর থেকে বা সেই সময়টা থেকে, সেই সময় থেকে আসলে সকল দেশই আসলে জাতিরাষ্ট্র হিসেবে যখন পৃথিবীর বুকে পদযাত্রা শুরু করলো, তখন সবারই নিজের জাতি হিসেবে দাঁড়ানোর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এবং এটা মোটামুটি পৃথিবীর সকল দেশই বোঝে। আমাদের দেশের জনগণও সেটা বুঝতে পারেন, কিন্তু আমাদের যারা শাসক শ্রেণী ছিলেন, যারা 71 থেকে এখন পর্যন্ত আমাদের শাসন করেছেন, তারা সামহাও এটা আসলে কখনো বোঝেন নাই, কিংবা ইচ্ছা করেই বোঝেন নাই। ক্ষমতায় থাকার জন্য আসলে তারা এই জিনিসগুলোর সমাধান কখনো করেননি। তো সেই দিক থেকে আমাদের এই যে বয়ানগুলো দেওয়া হয়, ভারত আমাদের এই বন্ধু সেই বন্ধু, হ্যাঁ, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং হচ্ছে এক ধরনের রাজনৈতিক ধান্দাবাজিমূলক, রাজনৈতিক প্রণোদনামূলক আলাপ। এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি তো আমাদের জীবন দিয়ে আমরা বুঝতেছি। আমাদের উত্তরাঞ্চলের আমাদের যে সমস্ত নদী বিধৌত যে সমস্ত জেলাসমূহ, যে সমস্ত অঞ্চল আছে বাংলাদেশে, সেগুলোর অবস্থা আমরা দেখি। আমরা ফেলানি থেকে শুরু করে এখন পর্যন্ত গত 10 বছরে 1000-2000-এর উপরে মানুষকে
বিএসএফ মেরে ফেলছে, সেই দিক থেকে আমাদের রাষ্ট্রের কী অবস্থান ছিল? আমাদের রাষ্ট্র তো এগুলো নিয়ে বরঞ্চ যারা আমরা প্রতিবাদ করছি বা যারা করেছেন প্রতিবাদ, তাদেরকে গলা টিপে আর কি হত্যা করার অবস্থা বা সবসময় তাদেরকে দমন পীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এই জায়গা থেকে আমি আসলে জনগণকে আহ্বান করব যে আসলে যে কোনো আমরা একটা ছোট দেশ, আমরা আসলে ভারতের সঙ্গে যুদ্ধে পারবো কিনা, নানান রকমের প্র্যাকটিক্যাল কথা অবশ্যই আমাদের ভাবতে হবে। মানে সকল রাষ্ট্রই আমাদের বন্ধু রাষ্ট্র, যদি আমরা আমাদের ন্যায্য হিস্সাটা পাই। সহজ হিসাব, এখানে অন্য কোনো আলাপের কোনো সুযোগ নেই। আমরা এখানে দাতব্য করতে বসে নেই, আমাদের উপর দিয়ে এসে কেউ তার সমস্ত কিছু নিয়ে চলে যাবে, আমরা হচ্ছে একদমই মানে চেয়ে চেয়ে দেখবো, এই সমস্ত কোনো কিছু হবে না। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে বাংলাদেশে, সেটা গত কয়েকদিন ধরে আসলে আমরা খেয়াল করছি যে বাংলাদেশে রিসেন্ট যে ইসলামী দলগুলো আছে, তারা আসলে এক ধরনের মুসলমানিত্বের জায়গা থেকে ভারত বিরোধিতার একটা শোরগোল তারা তুলতে চাইছেন। প্রথম কথা হচ্ছে, ধর্মের ভিত্তিতে তো আমরা যাবো না ভাই। ধর্মের ভিত্তিতে আমরা 47-এ ভাগ হওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছে পলিটিক্যালি, এবং বাংলাদেশের সকল শক্তি রাজনৈতিকভাবে যে ধর্মের ব্যবহার করছে তারা, সেই সমস্ত জিনিস তো আমরা কম দেখি নেই। আমরা সেটা 55 বছর দেখলাম। যখন আওয়ামী লীগের দরকার হয়েছে তখন তারা নিছে, যখন বিএনপির দরকার হয়েছে তখন তারা নিছে, তাই না? তো সেই দিক থেকে আমাদের আসলে রাইট কজটাও বুঝতে হবে, কোন অ্যাঙ্গেলটা থেকে আমরা আসলে বিরোধিতাটা করব। আমাদের ভারতীয় দেশের জনগণকে আমাদের শত্রু শুধুমাত্র তারা হিন্দু বলে আমরা মোটেও মনে করি না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটা আসলে মনে করে। সেই জায়গা থেকে এই যে একটা ধর্মের ধুয়ো তুলে যদি ভারত বিরোধিতা করা হয়, সেটা কিন্তু আসলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব বা বাংলাদেশের মানুষের যে সমন্বয়বাদী এক ধরনের চিন্তা রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, তারা সকল কিছুই গ্রহণ করেছে যেটা তাদের পছন্দ হয়েছে। যেটা তাদের পছন্দ হয় নাই, যেটা অতিরিক্ত মনে হয়েছে, সেটা তারা জীবনেও কোনোদিন গ্রহণ করে নাই। সেটা হোক সে আওয়ামী লীগ, হোক সেটা ইসলামী ফ্যাসিস্টদের আস্ফালন, হোক সেটা নাস্তিকদের আস্ফালন, হোক সেটা বামপন্থীদের আস্ফালন, বা যাদেরই আস্ফালন হয়ে থাকুক। তো এই জায়গাটা আসলে সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের ছাত্র জনতা কিংবা জনগণকে আসলে এখন গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে আসলে আমরা কোনো কিছুর বিরোধিতা যখন করছি, আমরা ভারতীয় পণ্য যখন বর্জন করছি, তখন কোন জায়গা থেকে করছি? আমরা এই জায়গা থেকে করছি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সঙ্গে রাখা সকল চুক্তি তারা ভঙ্গ করেছে। এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদী দেশের বৈশিষ্ট্য। যেটা আমরা দেখব ভারত শুধু বাংলাদেশের সঙ্গে করে তা না, ভারত ওই একই অবজ্ঞা, একই রকমের হেয় নেপালকেও করে, ভুটানকেও করে, তার আশেপাশের যতগুলো রাষ্ট্র আছে, পাকিস্তানের সঙ্গে তারা একটু হিসাব করে কথা বলে, কারণ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, ভারতেরও আছে, আমাদের সেটা নেই। সেই কারণে এবং আমরা খুব নিঃসন্দেহে থাকতে পারি যে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কিভাবে ডিল করবে, সেটাতে আসলে তার সামগ্রিকভাবে তার দেশের উন্নতি, জনগণের শিক্ষা দীক্ষা, এমনকি তার সামরিক যে কাঠামো রয়েছে সেইটাতে আসলে কী ধরনের অস্ত্র বা আপনার ওয়েপন রয়েছে, সেগুলো আসলে হিসাবের মধ্যে অবশ্যই প্রতিটা দেশ হিসাব করে। এই দিক থেকে আমার যে বক্তব্যটা থাকবে সেটা হচ্ছে যে আমরা যখন একটা কিছুর বিরোধিতা করছি, তখন সেটা রাইট জায়গা থেকে বুঝে করতে হবে। কারণ একভাবে যদি আমরা নিজেরাই যদি আরেকটা ফ্যাসিজমের মধ্য দিয়ে, আরেকটা ফ্যাসিস্ট কায়দায়, কিংবা ধর্মের ভিত্তিতে, কিংবা এমন একটা জিনিসের ভিত্তিতে করি যেটা হচ্ছে যে আসলে সামগ্রিকভাবে আমাদের পুরো বিষয়টা, পুরো পরিস্থিতিটা বা যে বাস্তবতাটা আছে, কারণ একটা ইস্যু তো এক জায়গায় খতম হয়ে যায় না। আজকে যদি আমরা এখান থেকে ধুয়ো তুলি, আমরা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করবো, এটা কি আসলে কোনো কাজের কথা হবে? সেটা মানে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, এই সমস্ত ধুয়ো যারা তুলছে তারা আসলে জনগণের শত্রু। তো সেই দিক থেকে আমি বলবো যে প্রথমত আমাদের গভর্নমেন্টকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারা শির দাঁড়া করে, উঁচু করে, তাদের হচ্ছে গলাটা উঁচু করে, শির দাঁড়া শটান করে তাদের বলতে হবে যে আমাদের ন্যায্য হিস্সা তোমাদের দিতে হবে, নাহলে তোমাদের কোনো রকমের কোনো ট্রানজিট, কোনো চুক্তি, কোনো রকমের ওই যে সুবিধা তোমরা আমাদের কাছ থেকে নিচ্ছ বিনা পয়সায়, সেই সমস্ত কোনো কিছু তোমাদের দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের প্রথম বলতে হবে। ইন্টারন্যাশনাল লবিস্ট নিয়োগ করতে হলে লবি নিয়োগ করতে হবে। কোনো জায়গায় যদি আমাদের আপাত লসও হয়, সেটাও আমাদের মানতে হবে বা আমাদের সেটা বুঝতে হবে, সামগ্রিকভাবে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আমরা যদি আমাদের দেশের উপর দাঁড়িয়ে চিন্তা করি, তাহলে এই সমস্ত স্ট্র্যাটেজি ঠিক করতে কিংবা পুরো বিষয়টা বুঝতে আমাদের আসলে কোনো অসুবিধা হবে না। এবং আমাদের গভর্নমেন্টে মোটামুটি অনেক যোগ্য লোক আছে। আসলে যোগ্যতা নিয়ে তো কোনো সমস্যা হয় না কখনো, সমস্যাটা হয় যে উদ্দেশ্য নিয়ে, কিংবা উনি আসলে কোন দিক থেকে চান, উনি কি আসলে অতটাই সত্যিকারই সিরিয়াস যে তিনি আসলে এই জিনিসগুলো সমাধান করতে চান। যদি সেটা করতে চান, আসলে আমাদের গভর্নমেন্ট যদি করতে চায়, আমি অবশ্যই মনে করি বর্তমান যে পরিস্থিতি আছে তার চেয়ে অচিরেই আমরা সেই সমস্ত ভারতের সঙ্গে, সাম্রাজ্যবাদী ভারত রাষ্ট্রটার সঙ্গে আমাদের যে অধীনতামূলক যে চুক্তিগুলো আছে, অধীনতামূলক যে রকমের একটা ব্যবস্থা রয়েছে, সেটা থেকে আমরা বেরোতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা ভারতকে দোষ দিচ্ছি, নিঃসন্দেহে হয়তো তারাই প্রধানত দোষী, কিন্তু আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে যে আমাদের এই যে নদীগুলো যে মরে গেল বাংলাদেশে, আমরা এক সময় আমরা ছোটোবেলায় পড়তাম যে মাছে ভাতে বাঙালি। আজকে আমরা জানি যে আসলে আমাদের
মানে এখানে নদীগুলোর যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। বেশিরভাগ নদী মৃত নদী, এছাড়াও একটা দুটা যে নদীগুলো আছে এখন অর্ধমৃত অবস্থায় রয়েছে আমরা জানি। সেইখানে আসলে আমাদের নিজেদের যে একটা অনস্বীকার্য অবদান আছে বাংলাদেশের মানুষেরই নিজেদের নদী ধ্বংস করার ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। সেই জায়গায় যদি আমরা দেখি, দেখবেন যে আমাদের এখানে যে কলকারখানাগুলো আছে, বুড়িগঙ্গা নদীর কথাই আপনি ধরেন না, ধরেন বুড়িগঙ্গায় তো অনেক পানি আছে এখনো মোটামুটি, কিন্তু বুড়িগঙ্গার আসলে মানে আমাদের আমাদের যে পাপ, সেইটার একটা মানে জীবন্ত উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমরা যদি বুড়িগঙ্গার সামনে গিয়ে 5 মিনিট দাঁড়াই, ঢাকা শহরে যারা থাকেন কিংবা যারা সদরঘাট দিয়ে ঢাকা শহরে ঢোকেন, তারা বুঝতে পারবেন যে ওই আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় জাস্ট দাঁড়ানো পসিবল না, এরকম গন্ধ। তার মানে কি, আপনি নদীকে অলমোস্ট ধর্ষণ করছেন, আপনি নদীকে রেপ করছেন, আপনি এমনভাবে তাকে মানে তার দিকে না তাকায় আপনি তাকে ব্যবহার করছেন যে সে এখন একটা জন্তুতে পরিণত হয়েছে। তো এই যে সামগ্রিকভাবে আমাদের আসলে আজকের যে অবস্থা, যেমন এই কথাটা বলতে গেলে আমাদের আরও দুইটা আলাপ এখানে চলে আসবে। একটা হচ্ছে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের আলাপটা হচ্ছে পৃথিবীতে এখন, এবং সেটার সঙ্গে পুঁজিবাদের যে সম্পর্ক। তো আমি একটু মানে সামগ্রিকভাবে বলার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে এরকম যে প্রথমত পৃথিবীতে যেই বেসিক মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে আমরা জানি মোটামুটি সকল দেশেই সেটা সমান, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, সেটার একটা অধিকার নিয়ে আমরা বেসিক কথাগুলো শুনি। এবং আমরা জানি উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও বিভিন্ন জায়গায় এখন ক্লাইমেট চেঞ্জের আলাপটা আসছে, কিন্তু আমরা মোটামুটি কেউই এটা বলে না যে ক্লাইমেট চেঞ্জটা আসলে এই সিস্টেমকে বজায় রেখে কখনো সম্ভব না। এই যে পুঁজিবাদী যে অবস্থা, যে সে তার মুনাফার লোভে যে নিজের সত্তাকে ভুলে যায় বা নিজেকেই খুন করে, এই যে একটা অবস্থা, তার যে একটা অন্ধ পাগলের মতো দিক বিদিক দৌড়ানোর যে একটা অবস্থা, সেই জিনিসটাকে কিন্তু আমাদের আসলে খুব সামগ্রিকভাবে বুঝতে হবে সবার। যে আমরা জানি যেমন কলকারখানা হচ্ছে, সেগুলোর বর্জ্যগুলো কোথায় যাচ্ছে, সেখানে যে কাঁচামালগুলো আছে সেটা আমরা কি ধ্বংস করে করি। আপনারা জানেন যে পৃথিবীতে এমন অনেক বিলাসী দ্রব্য আছে যেগুলো তৈরি করা হয় হচ্ছে একটা ধরেন প্রত্যন্ত এলাকায়, আমি ইউরোপ আমেরিকার সাপেক্ষে বলছি, যে ধরেন আফ্রিকার কোনো একটা জায়গায় যেই দেশের অবস্থা খুবই জঘন্য, সেইখানে তারা ওইখানের যে অবশিষ্ট প্রাকৃতিক সম্পদগুলো আছে, সেইখানকার যে সস্তা শ্রম আছে, সেটাকে ব্যবহার করে পুঁজিবাদ কী করে, ওইখান থেকে ডায়মন্ড উত্তোলন করে, তেল উত্তোলন করে, স্বর্ণ উত্তোলন করে, বিভিন্ন খনিজ উৎপাদন করে, চকলেট উৎপাদন করে, নানান কিছু করে। এটা মানে সীমা পরিসীমা নেই যে কত কিছু আসলে মানুষের এই যে সস্তা শ্রম বা মানুষকে শোষণ করে করা হয়। তো আমরা কোনোভাবে আসলে আশা করতে পারি না যে যেই বিশ্ব ব্যবস্থাটা আসলে নিজের মুনাফার জন্য, সেটার ধরেন এইরকম প্রতিষ্ঠানগুলো কারা আছে, দেখবেন যে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে কর্পোরেশনগুলো আছে আমাদের ভারতে আছে, আমরা জানি আমাদের আদানি আছে, আম্বানি আছে, আমাদের এখানে সালমান এফ রহমানরা ছিলেন, শাহ আলম আছেন, বসুন্ধরার সোভান আছেন, এরকম আরও অসংখ্য আছে আমরা হয়তো এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু এই যে সামগ্রিকভাবে এই যে আমরা যে বড় লোকদের হাতে যে সমস্ত কিছু রয়ে গেল, এবং আমরা মোটামুটি দর্শক হিসাবে পুরো জীবনটা যে পার করে দিচ্ছি এই বিশ্ব ব্যবস্থা, এই পুঁজিবাদ এবং এই সামগ্রিক একটা ইনসেনসিটিভিটি, যেটাকে বলা যায় যে মানে একটা ভয়ানক অসংবেদনশীলতা টুয়ার্ডস এভরিথিং। আমাদের নিজস্ব যে ক্ষণিক, যেই মুহূর্তের আপনি লাভ, মুহূর্তের প্লেজার আমরা দেখতেছি, ক্যাপিটালিজম আমাদেরকে দেখাচ্ছে। ক্যাপিটালিজম আসলে মূলত যেটা করে সেটা হচ্ছে যে আপনার মোটামুটি সকল যে এক্সপ্রেশন আছে এটার একটা সে কোড তৈরি করে, একটা না বিভিন্ন সে কোড তৈরি করে। কোড তৈরি করার পরে আপনাকে একটা জিনিস থ্রো করে। ধরা যাক আপনি খুব স্বাধীনতাকামী মানুষ, আপনি রেভলিউশনারি মানুষ, কিংবা আপনি সমাজের অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি চান বাংলাদেশে একটা সুন্দর দেশ হোক, বাংলাদেশের সকল মানুষ থাকুক, বাংলাদেশে অন্যায় জুলুম না হোক, মানুষের বিচার পাক, মানুষের খাদ্যের নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, এই সমস্ত আপনি আরও অন্যান্য কিছু আপনি দাবি করেন। কিন্তু সামগ্রিকভাবে যখন আপনি এই জিনিসগুলোর দিকে আরেকটু তলায় ভাববেন, তখন আপনি দেখতে পাবেন যে আসলে আমরা একটা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার অংশ। যেই ব্যবস্থাটা, যেই পুঁজিবাদী যে ব্যবস্থাটা আছে বা বুর্জোয়াদের বড় লোকদের হাতে, সোজা কথা কি পুঁজিবাদটা কি, পুঁজিবাদটা হচ্ছে যে মানে অনেক আলাপ বাদ দিয়ে যদি আমি বলি যে পৃথিবীতে এখন বড় লোকদের হাতে সম্পদের যে মালিকানা চলে গেছে, সকল কিছুর মালিকানা বড় লোকদের হাতে চলে গেছে। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের যে সম্পদ আছে, পৃথিবীর 20 জনের হাতে তার চেয়ে 100 গুণ বেশি সম্পদ আছে। এটা একটা অদ্ভুত অ্যাবসার্ড নাম্বার না? আমরা মানে ধরেন 7 বিলিয়ন মানুষের যে সম্পদ আছে, বাকি 100 জনের হাতে তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 100 গুণ সম্পদ বেশি আছে। তার মানে কি, সম্পদ তো চলে যাচ্ছে, সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে, জাস্ট নির্দিষ্ট কিছু লোকজনের হাতে, নির্দিষ্ট কিছু কর্পোরেশনের হাতে চলে যাচ্ছে। তো এই সমস্ত লোকজনেরা কি করে, যে সামগ্রিকভাবে সে একটা গ্লোবাল কালচার তৈরি করে, এক ধরনের সে বিশ্ব ব্যবস্থা তৈরি করে, টেন্ডেন্সি তৈরি করে, মানুষের আবেগ তৈরি করে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম ওই সময়, যে ধরেন আপনার স্বাধীনতার একটা এক্সপ্রেশন, আপনি খুব অন্যের জুলুমের প্রতিবাদ করবেন, আপনাকে সে কী করবে, চে গুয়েভারার একটা টি শার্ট ধরায় দিবে, টি শার্ট ধরায় দিয়ে আপনি টি শার্ট পরে হাঁটবেন টাটবেন, আপনার কাছে মনে হবে আপনি যথেষ্ট বিপ্লবী। কিন্তু আসলে এইটা হচ্ছে ক্যাপিটালিজমের
বিপ্লবীপনার একটা কোড, যেই কোডটা এই ব্যবস্থাটার আসলে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই ব্যবস্থাটায় বরঞ্চ এই ব্যবস্থাটার জন্য চে গুয়েভারের টি শার্টটা যে বিক্রি হচ্ছে, চে গুয়েভারের ক্যাপ যে বিক্রি হচ্ছে, সেটা তার জন্য আসলে লাভজনক। এটা খুব অদ্ভুত ব্যাপার ক্যাপিটালিজম। এই জন্যই ক্যাপিটালিজমকে বলা হচ্ছে একটি ভৌতিক গল্প। অরুন্ধতী রায়ের একটা বই আছে ক্যাপিটালিজমে, গোস্ট স্টোরি। তো এই যে জায়গাগুলো, এগুলো যদি আমরা আসলে সামগ্রিকভাবে এখন না বুঝতে পারি, আমরা বুঝতে পারবো না আমাদের নদী কেন ধ্বংস হচ্ছে, আমরা বুঝতে পারবো না ভারত কোন কোন কায়দায় আসলে আমাদের সঙ্গে সাম্রাজ্যবাদী আচরণ করতেছে, কোন কোন কায়দায় আমরা গ্লোবালি ক্যাপিটালিজমের ভিকটিম হচ্ছি, কোন কোন কায়দায় আমাদের নিজেদের যে আন্তঃসম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আসলে শুধু ভারতকে দোষ দিয়ে হবে না, আমাদের নিজেদের সামগ্রিকভাবে এই পুরো জিনিসটা, এই পুরো ব্যবস্থাটাকে পরিবর্তনের, কিংবা কীভাবে পরিবর্তন করা যেতে পারে, আমরা কোন কোন জায়গায় হাত দিলে এই জিনিসগুলোর একটা সন্তোষজনক সমাধান আমরা দেখতে পাবো। আমরা কি এখন বুড়িগঙ্গাকে আপনি কি করবেন বলেন? বুড়িগঙ্গাকে কি আমরা মানে পৃথিবী থেকে বাইরে করে দেবো? বুড়িগঙ্গার পানি কি অন্য জায়গায় নিয়ে চলে যাবো? কি করবো আমরা বুড়িগঙ্গা নিয়ে? এই নদীকে যে এইভাবে ধর্ষণ করা হয়েছে, এইভাবে যে আপনি নদী, সমুদ্র, বিল, পুকুর সব কিছুকে যে দূষিত করতেছি আমরা, তারপরে আমরা কই যাব? তারপরে কি আমরা মঙ্গল গ্রহে চলে যাবো ইলন মাস্কের রকেটে? এই জিনিসগুলো আমাদের সামগ্রিকভাবে বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, আমাদের আসলে পতন কেউই ঠেকাইতে পারবে না। মানুষের একটা অদ্ভুত স্বভাব হচ্ছে, মানুষ মোটামুটি বর্তমানে বাঁচতে পারলেই খুশি। কেন? আপনি আপনার সন্তানের কথা একটু চিন্তা করেন। এখন থেকে 50 বছর পরে বাংলাদেশের এই যে এখন মানে গোটা 10 নদী যে আছে মোটামুটি পানি থাকে, তো সেটা কততে নেমে আসবে যদি এই অবস্থা চলতে থাকে? আমরা যদি এত অসচেতন থাকি, ভারত যদি এই সাম্রাজ্যবাদিতা চালাইতে থাকে, আমাদের গভর্নমেন্ট যদি এই জিনিসগুলো নিয়ে কথা না বলতে থাকে, তাহলে আপনার সন্তান কি করবে? সে তো স্বাদু পানিও পাবে না। বাংলাদেশের মানে পৃথিবীর একটা আশ্চর্য জিনিস বাংলাদেশে আছে, যে স্বাদু পানি, প্রচুর স্বাদু পানি এখানে। মানে স্বাদু পানি মানে কি? মানে আপনার পানযোগ্য পানি, আপনি যেটা খাইতে পারেন। দূষিত হইলেও আপনি পিউরিফায়ার দিয়ে বিভিন্নভাবে এই কায়দা করে খাইতে পারেন। অনেক দেশ আছে এই জিনিসগুলোই নাই, ওদের স্বাদু পানিই নাই। সেই জিনিসই তো থাকবে না বাংলাদেশে 30-40 বছর পরে। আমাদের পানি নিয়ে যুদ্ধ হবে, পানি আমদানি করতে হবে ভারতের কাছ থেকে। তো এই জিনিসগুলো যদি আমরা ঠেকাইতে যাই, আমাদের আসলে মানে অলরেডি লেট হয়ে গেছে আমাদের। আমরা যদি এই জিনিসগুলো নিয়ে এখনই না আগাই, বা আমরা যদি এই জিনিসগুলো নিয়ে এখনই সরব না হই এবং সবাই সামগ্রিকভাবে ভাবে আচ্ছা ঠিক আছে চলতেছে তো চলুক, তাহলে কিন্তু আমাদের আসলে আর কোনো রক্ষা নাই আর কি। 22 আগস্ট থেকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব জেলায় বন্যা শুরুর পর থেকেই সারা দেশের বিভিন্ন এলাকার থেকে মানুষ বন্যার্তদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম শুরু করে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন অন্যান্য অঞ্চল থেকে নৌকা নিয়ে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা, কিংবা বন্যা কবলিত স্থানে মানুষজনকে জরুরি ত্রাণ সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সংগ্রহ করা। একটি অভূতপূর্ণ দৃশ্য দেখা গিয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে গত 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ব্যক্তিরা, কিংবা আরও অনেকেই ত্রাণ সংগ্রহ করছে। সে ত্রাণের দেখা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকেই মানুষজন টাকা কিংবা ঔষধ কিংবা আরও বিভিন্ন মাধ্যমে সাহায্য করে আসছে। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি নয়, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা ব্যক্তি উদ্যোগে কিংবা কোনো সংগঠনের উদ্যোগে কিংবা কোনো সংস্থার উদ্যোগে মানুষকে হলো যে বন্যার্তদের সহায়তায় ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সরবরাহ করতে দেখা গেছে বা সংগ্রহ করতে দেখা গেছে। তবে এই সারা দেশের মানুষজনের যে জাতি, ধর্ম, বর্ণ বা ভুলে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার যেই টেন্ডেন্সি মানুষের, সেটা আসলে অনেকদিন আমাদের দৃশ্যমান ছিল না আর কি। বাংলাদেশে অতীতেও বন্যা হয়েছে, বন্যার পাশাপাশি বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। দেখা গেছে সবসময় কোনো নির্দিষ্ট সংগঠন বা নির্দিষ্ট সংস্থা থেকে সাহায্য করা হচ্ছে, কিন্তু একসাথে সমস্ত দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যে সাহায্য করার যেই টেন্ডেন্সি আর কি, এটা আসলে প্রথমবারের মতো একটা দীর্ঘ সময় পরে আমরা আসলে বলতে পারি যে লক্ষণীয় হচ্ছে। এর পিছনে যদিও বিভিন্ন রাজনৈতিক কিংবা বিভিন্ন সামাজিক কিংবা কালচারাল কারণ থাকতে পারে, তবে এটি আসলে আমাদেরকে আশার আলো দেখায় যে বিপদে যে আমরা যে শুনেছি মানুষের জন্য আর কি, সেটা আসলে অনেকটা সত্য আমরা এই বন্যাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। তবে এত আশার মধ্যেও একটা দুঃখজনক বিষয় হলো, বন্যাকে কেন্দ্র করে আমাদের নতুন যে সরকার গঠিত হলো, তাদের আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত ফান্ড খুলে দিয়েছেন, সেখান থেকে বিভিন্ন দেশে বন্যা সহায়তার জন্য ফান্ডিং পাঠানো হচ্ছে। এমনকি সেনাবাহিনী কিংবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী তাদের একদিনের বেতন সেখানে জমা দিচ্ছেন। এরকম করে বিভিন্ন রকমের উদ্যোগ দেখা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে বা সরকারি যে একটা উদ্যোগের বিষয় আছে, সেটা আসলে খুব একটা লক্ষণীয় ছিল না আর কি।
এবং সরকার থেকে এই যে এই টানা 4 থেকে 5 দিন ধরে যে দেশের 8 থেকে 10টি জেলায় যে তীব্র বন্যা হয়েছে, এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে, কিংবা গবাদি পশু থেকে শুরু করে জনসম্পদের ক্ষতি হয়েছে, পুরো বিষয়টি নিয়ে কিন্তু আমরা আসলে কোনো সার্বিকভাবে কোনো জরুরি পরিস্থিতি বা জরুরি অবস্থা ঘোষণা করতে দেখিনি। এই যে 4 থেকে 5 দিন দেশের নাগরিক কিংবা সেনাবাহিনী কিংবা ফায়ার সার্ভিসের লোকজন তারা তাদের মধ্যে কাজ চালিয়ে গেল, সামগ্রিকভাবে আসলে সরকারের যেই অবস্থাটা, ভূমিকাটা, সেটা আসলে আমাদের জন্য দুঃখনীয় ছিল। কারণ সরকার এখানে আসলে আরও ভালো ভূমিকা পালন করতে পারতো। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা উচিত আমাদের, সেই গুরুত্বপূর্ণ কথাটি হলো এই যে একটি আলাপ যে বর্তমান যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে আসলে অনেকেই বলছে নাকি একটা ভারতের প্রতি আমাদের যে একটা ক্ষোভ, এই দীর্ঘ বছর যে ভারতীয় আগ্রাসন, আমাদের দেশের নদী, আমাদের দেশের সংস্কৃতি কিংবা আমাদের দেশের বিভিন্ন রাজনীতি কিংবা আমাদের দেশের বিভিন্ন অবস্থানের উপরে ভারতের যে একটি প্রভাব বিস্তারের যে চেষ্টা, আমাদের দেশের নদীর উপরে বাঁধ নির্মাণ বলেন কিংবা দেশের রাজনীতি থেকে শুরু করে দেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর যে একটা অভ্যাস আর কি, যে ভারতীয় সাম্রাজ্যবাদী যে একটা আচরণ, সেটা একটা পুঞ্জীভূত ক্ষোভ আমাদের মধ্যে দীর্ঘদিন থেকে ছিল। তো সম্প্রতি যেই বন্যার জন্য প্রাথমিকভাবে যে ধারণা করা হয় কি, যে ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে এবং ভারত আমাদেরকে আসলে না জানিয়ে যে বাঁধটা খুলে দেয়, সেই কারণে হলো যে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হয়েছে। এবং সেই রাগটা থেকেও কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে একটা সলিডারিটি তৈরি হয়েছে, যে মানুষ হলো যে এটাকে একটা ভারতীয় সাম্রাজ্যবাদী একটা আচরণ হিসেবে দেখছে, যার ভুক্তভোগী আমাদের দেশের এই বিভিন্ন জেলার বন্যা কবলিত মানুষজন, এবং তাদেরকে উদ্ধার করা এক দেশের নাগরিক হিসেবে বা দেশের জনগণ হিসেবে এটা আমাদের দায়িত্ব। এবং একই সাথে ভারতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ভারতকে বয়কট করার কিংবা ভারতের বিভিন্ন পণ্য বয়কট করার যে একটা ডাক আসছে, সেটা আসলে একটা পুঞ্জীবিত ক্ষোভের অংশ। কিংবা সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ভারতের 7 সিস্টারকে এক করে নেওয়ার কিংবা আলাদা করে ফেলার কিংবা দখল করে নেওয়ার যে বিভিন্ন বয়ান বা বিভিন্ন রকমের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা সুদীর্ঘ সময়ের ভারতের প্রতি একটা ক্ষোভের অংশ হিসেবে আমরা সবসময় একটা ন্যারেটিভ দেখতাম যে 71 সালে ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীনতা না, ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে, আমাদের দেশের শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে। হতে পারে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, হতে পারে ভারত আমাদেরকে নানাভাবে সাহায্য করেছে, কিন্তু তাই বলে তো ভারত আসলে ভারত আমাদেরকে কিনে নেয়নি, কিংবা আমরা ভারতের কেনা গোলামও হয়ে যায়নি, যে ভারত যখন ইচ্ছা যাই করবে, ভারত যে নীতি আমাদের উপর প্রয়োগ করতে যাবে, সেই নীতি দেশের জনগণ মানুষ মেনে নেবে। আমরা বাংলাদেশ, তারা ভারত, আমাদের আলাদা সংবিধান আছে, আমাদের আলাদা সার্বভৌমত্ব আছে, সেখানে একটা প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র নামে নাক গলানো আসলে ভারতের কতখানি উচিত, সেটা একটা বড় বিষয়। এবং আমরা সাম্প্রতিক বন্যার জন্য ভারতকে আমরা দোষ দিচ্ছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতকে তুলোধুনো করে দিচ্ছি, কিন্তু আসলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে যদি ভারতের অবদান থাকে, তাহলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পেছনে আমাদের অবদান কতটুকু বা আমাদের আসলে কতটুকু ভূমিকা আছে, সেটা নিয়ে আসলে কিন্তু আমাদের তেমন এখন আলাপ দেখা যাচ্ছে না। আমরা দেখতে পেরেছি গত 15 থেকে 20 বছরে বাংলাদেশে কতগুলো নদী মারা গিয়েছে, বাংলাদেশের কতগুলো নদীকে দখল করা হয়েছে, কতগুলো নদীতে আমাদের দেশের ভিতরেই বাঁধ নির্মাণ করা হয়েছে। আমরা সবাই কাপ্তাই বাঁধের নাম জানি, কাপ্তাই বাঁধ কীভাবে তৈরি হয়েছিল, কাদের জায়গা পানিতে ভেসে গিয়েছিল, সেগুলো বড় প্রশ্ন, সেগুলো কিন্তু কখনো আমাদের কেউ করি না কিংবা আমাদের এই তথ্যগুলো জানি না। আমরা সবাই কাপ্তাই লেক ঘুরতে যাই, খুব সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের খুব ভালো লাগতেছে, আমরা সারাদিনের ছবি তুলতেছি, কিন্তু কাপ্তাই বাঁধ, এই যে একটা বাঁধের উপরে আমরা আছি, কোন সম্প্রদায়ের, কোন আদিবাসীদের এখান থেকে চলে যেতে হয়েছিল, কাদের বাড়ি ঘর এই পানির নিচে আছে, সেই তথ্যটা আমাদের জানা উচিত। এই যে গতকালকে কাপ্তাই বাঁধ খুলে দেওয়া হয়েছে, কাপ্তাই বাঁধের সম্ভবত 16টি গেট খুলে দেওয়া হয়েছে, এতে কাপ্তাই বাঁধেরও কিন্তু নির্বাচন প্লাবিত হয়েছে। এবং এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা বাংলাদেশে, যে বাংলাদেশের নিজেদেরও নদী শাসন করা এবং নদী দখল করার আমাদের যে টেন্ডেন্সি, তার কারণে কিন্তু আমাদের দেশের বন্যা পরিস্থিতি ভয়ানক হচ্ছে। একটা সুন্দর উদাহরণ হিসেবে বলা যায়, গত 2 বছর ধরে আমাদের দেশের সিলেট যে বিভাগের যে বন্যা পরিস্থিতির কথা বলা যায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটের যে প্রতি বছর যে বন্যা পরিস্থিতি বাজে হচ্ছে, তা কেন হচ্ছে? কারণ অবৈধ হাওরে কোনো রকমের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই সড়ক নির্মাণ। আমরা সবাই জানি যে ইটনা মিঠামইন যে সড়কের কথা আমরা জানি, এই সড়কটি আসলে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া স্থানীয়দের সাথে কথা না বলে শুধুমাত্র উন্নয়নের নামে যে একটি সড়ক নির্মাণ করা হয়েছে, তার জন্য প্রতি বছর এই যে সিলেটে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেটাও তো আমাদের দেশে বন্যাতরই একটা কারণ। এই যে আমরা বন্যাতে সাহায্য করছি না বলে ডক্টর ইউনূসকে দোষ দিচ্ছি, বা আমরা বিভিন্ন সংস্থাকে দোষ দিচ্ছি, আমরা ভারতকে দোষ দিচ্ছি, ভারতের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা বিচার করতে চাচ্ছি, মামলা করতে চাচ্ছি, কিন্তু আমরা আসলে আমাদের নিজেদের দোষটুকে কতটুকু বলছি?
এই যে নদী আমরা নদী বিভিন্ন নদী দখল করে ফেলছি, নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার একটা প্রাইম উদাহরণ হলো যে আমাদের এই বুড়িগঙ্গা নদী। আজকে যে ঢাকার যে পরিস্থিতি, ঢাকার যে জন্ম, সেটা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে হয়েছে। সেই বুড়িগঙ্গা নদীকে আমরা তিলে তিলে হত্যা করেছি। বুড়িগঙ্গা নদীর পাশাপাশি ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে, তুরাগ নদী কিংবা শীতলক্ষা নদী, সেগুলো চরম মাত্রায় দূষিত। এবং বর্তমানে যেহেতু পানির পরিস্থিতির কথা এসেছে যে ভারত আমাদের নদী নষ্ট করছে, কিন্তু তাহলে এই নদীগুলো আলাদা গুরুত্বপূর্ণ। নদী ভারত যতটুকু নষ্ট করেছে, আমরাও তো আমাদের নদী হত্যা করার জন্য সমানভাবে দায়ী। এই যে বাংলাদেশকে আমরা সবসময় বলে আসি নদীমাতৃক দেশ, আমাদের দেশের নদীগুলোকে আমরা আসলে কতটুকু ভালো রেখেছি। এর মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আমি শেষে আসলে 2টা পয়েন্ট বলতে চাইবো, যেটা আমরা মনে করছি যে গুরুত্বপূর্ণ। সেটা 1 নম্বর পয়েন্টটা হচ্ছে পাহাড়ে বা খাগড়াছড়িতে যে বন্যাটা হচ্ছে সেটা নিয়ে একটা পয়েন্ট বলবো। আর একটা পয়েন্ট হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশনের যে শায়ক আহমদুল্লাহ আছেন, যিনি সম্ভবত সভাপতি, ওনার একটা বক্তব্য নিয়ে আসলে আমার কিছু কথা আছে। তো আমি প্রথমে ওটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা জানবেন যে এর মধ্যে যে ত্রাণ কার্য চলছে আসলে সারা দেশে, এবং আমরা জানি যে জনগণের মধ্যে আসলে একটা অভূতপূর্ব দেখা গেছে যে সাড়া পড়েছে, এবং মানুষ আসলে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ কোনো কিছু আসলে ভাবছেন না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি কালকে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যেখানে শায়ক আহমদুল্লাহ উনি বলছেন যে মানে ইসলামে বলা আছে যে আপনার হিন্দুদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বটা আসলে ইসলাম অ্যালাউ করে না, এরকম। তো এইটা আসলে বন্যার আলাপ আমি একটু 2-3টা পয়েন্ট আসলে প্রাসঙ্গিকভাবে বলে তারপর ওই পয়েন্টটাতে আসতে চাইবো। সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত রকমের অথরিটি আছে, ধরেন শায়ক আহমদুল্লাহ তো একজন অথরিটি, উনি নিজে সরিয়ে নিয়ে কাজ করেন বা অনেক ওয়াজ নসিহত করেন, সো উনিও একজন অথরিটি বা ধর্মের ইসলাম ধর্মের বাংলাদেশে একজন স্টেক হোল্ডার। আমাদের পলিটিক্যাল দলও আছে আমরা জানি। কিংবা আমরা যদি দেখি যে রাষ্ট্রের যারা আইন নিয়ন্ত্রণ করেন, কিংবা মোটামুটি ক্ষমতার জায়গায় যারাই বসেন, ওদের আমরা সবসময় মোটামুটি খেয়াল করলেই দেখবো যে ওনারা আসলে প্রচুর বিধিনিষেধ আরোপ করেন আর কি। বিধিনিষেধ, হারাম, এই ধরনের কথাবার্তা আসলে ওনারা অনেক বলেন। তো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো বললে ওনাদের নিজের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এই যে বিধিনিষেধ, এই যে বারবার একটা ফতোয়া দেওয়া বা এইটা বলা সেইটা বলা, এই সামগ্রিকভাবে বললে ওনাদের আসলে একটা ওয়ার্কেবিলিটি থাকে সমাজে, মানে একটা নগদ সমাজের যে গতি থাকে বা সমাজের যে অবস্থাটা থাকে, সেই জায়গায় ওনাদের এই হারাম, বিধিনিষেধ বা রাষ্ট্র কর্তৃক আমরা সবসময় দেখবো যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এইগুলো আইন ভঙ্গ হচ্ছে, সেইগুলো আইন ভঙ্গ হচ্ছে। এই সমস্ত বিধিনিষেধ বা হারামের জায়গাটা প্রথমত আসলে নিয়ন্ত্রণ করার জন্য মানুষকে, দ্বিতীয়ত এই জিনিসগুলো করলে ওনাদের এক ধরনের আসলে সামগ্রিক একটা বাস্তবিক এবং বৈষয়িক লাভও থাকে। আমি যেমন ধর্মের ইয়েতে একটা সহজ উদাহরণ দিতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি হুজুরদের কাছ থেকে অনেক হারাম হালাল নিঃসন্দেহে সেগুলো ধর্মের জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো ওনারা বলে থাকেন, বলবেন। কিন্তু আমরা এটা কয়বার শুনি যে আসলে হজরত শিশুদেরকে যে আদর করার কথা বলতেন বা বলছিলেন, বা আমরা এই ঘটনাটা সবাই জানি যে উনি যখন মসজিদে সেজদা দিচ্ছিলেন, সেজদারত অবস্থায় ইমাম হাসান হোসেন, মানে ওনার যে নাতি ছিল, তারা হজরতের কাঁধে গিয়ে চড়ে বসে আর কি। তো প্রায় 2-2.5 ঘন্টা তারা শিশু, তারা তাদের মতো খেলাধুলা করলো, তারা তাদের নানা নামাজ পড়ছে, এটা তো তারা বুঝে না, তো তারা তাদের মতো খেলতেছে, দুলতেছে, এই করতেছে, এই করতেছে। হজরত কিন্তু সেজদা থেকে উঠেন নাই, উনি ওদেরকে খেলতে দিছেন। এই যে একটা সংবেদন, এই যে শিশুদের প্রতি একটা সংবেদন, সেই জায়গাটার কথা আমরা কয়বার শুনি। কেন হজরত আসলে বললেন শিশুদের কথা এত ইম্পর্টেন্ট নিয়ে, বা ইম্পর্টেন্ট দিয়ে কেন বললেন উনি, ইম্পর্টেন্স দিয়ে? এই আলাপগুলো আসলে আমরা খুব একটা শুনি না। আমরা বেশিরভাগ সময় শুনি যে একদমই ডিরেক্ট বিধিনিষেধমূলক, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরা আমাদের শত্রু, এদেরকে কতল করে দাও, এই ধরনের কথাবার্তা বাংলার জমিনে বলে আসলে কোনো লাভ নেই। এই সামগ্রিকভাবে আমি আহমদুল্লাহর আসলে এই জিনিসটা কেন উল্লেখ করলাম, আপনি দেখেন নামটা হচ্ছে আরবিতে আসুন্না ফাউন্ডেশনটা যেটা, তাই না? তো এইখানে তো ভাই মানে ওই লিবারেল না, ওই সেকুলার, নাকি হিন্দু না মুসলমান, না কোন ধরনের মুসলমান, হেফাজতি না সুন্নি না শিয়া না এই না সেই, এত কিছু ভেবে তো আসলে মানুষ ভাই এখানে দান করে নেই। এই যে এই আসুন্না ফাউন্ডেশন যে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ওদের মাধ্যমেই যে পাবলিক আসলে দান খয়রাতটা করলেন, এটার কারণটা কি? 2টা কারণ আছে এটা। প্রথম কারণ হচ্ছে ওনারা ভেবেছেন যেহেতু ওনারা হুজুর মানুষ, ওনারা দুর্নীতি করবেন না, আমরা যেই ত্রাণটা পাঠাচ্ছি সেটা হয়তো যেখানে যাওয়ার কথা বন্যার্থদের কাছে সেটা জায়গা মতো চলে যাবে। সেটা অবশ্যই, সেটা তো সত্যি কথাই, আসলে মানুষ ভরসা করেছে, তারা করেছে, খুব ভালো কথা।
দ্বিতীয় আরেকটা জিনিসও বুঝতে হবে এখান থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণভাবে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চরিত্র এখানে ফুটে ওঠে আসলে। এইখানে যারা ধরা যাক খুব একটা ধর্মকর্ম করেনও না কিংবা পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন না, তাদের মধ্যে অনেক লিবারেল লোকজন গিয়ে কি ওখানে টাকা দেয় নেই? দিছে। আমরা নিজেরাও দিছি। কেন দিছি ওইখানে? তাই না? তো আমরা যদি খুব খুব সাম্প্রদায়িক হইতাম, এই ধর্মভিত্তিক যে আলাপগুলো আছে এই সমস্ত বিষয় যদি আসলে এতটাই সত্যি হইতো বাংলাদেশে, তাহলে হিন্দুরা কখনো আসুন্না ফাউন্ডেশনের পয়সা আসলে দিত না। এই জিনিসগুলো আমাদের জনগণকে একটু বুঝতে হবে যে সামগ্রিকভাবে আসলে কে কোন কথা বলছেন। উনি এখন যেহেতু একটা বড় জায়গায় আছেন, ওনার তো দায়িত্বশীল কথা বলতে হবে। হ্যাঁ, মনে হইতে পারে যে আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলতেছি, কিন্তু এই জিনিসগুলো সম্পর্ক আছে। কারণ উনি যেহেতু ওটা সভাপতি, ওনার একটা ক্ষমতা আছে, ওনার একটা রাজনৈতিক বয়ান আছে, উনি এই সমস্ত কথাগুলো বলেন এবং উনি বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করেন। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে ভাই আপনি জনগণের মেলবন্ধনটা করার চেষ্টা করেন। সবার প্রতি আমার এটাই আহ্বান থাকবে যে সকল মতের মানুষরা যেন বাংলাদেশে থাকে, এগুলোর ব্যবস্থা করতে হবে। রাদার দেন নিজেদের একদমই উগ্র একটা পলিটিক্স করলাম, হিন্দুরা আমার কেউ না, ওদের সঙ্গে কোনো ফ্রেন্ডশিপ হবে না, খ্রিস্টানরা এটা, নাসারারা এইটা, ওই বিভিন্ন রকমের আইডেন্টিটি ট্যাগ দিয়া আসলে এই জিনিসগুলো এখন যে বাংলাদেশে এত বাড়ছে। আমি যখন ছোট ছিলাম, আমার তো 92 সালে জন্ম, তো আমি যখন ছোট ছিলাম আমি নোয়াখালীতে থাকতাম, এবং আপনারা জানেন যে নোয়াখালীকে দ্বিতীয় মক্কা বলা হয় অনেক ক্ষেত্রে, যে তাদের যে ধর্মপ্রাণ একটা ব্যাপার। কিন্তু আমি মসজিদের মধ্যে আমার মনে আছে যে জুমার নামাজের সময় খুতবার পরে ওই বাংলা যে ওয়াজটা হয় ওই সময়টায়, মানে খুতবার আগ দিয়ে যে ওয়াজটা হুজুররা করেন, সেইখানে হচ্ছে হুমায়ুন আজাদকে নিয়ে কথা হয়েছে। এবং রীতিমতো ওইখানকার নোয়াখালীর যে আমাদের ওই এলাকার যে মসজিদ কমিটির যিনি সভাপতি ছিলেন, উনি হচ্ছে হুজুরের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলেন যে আপনি হুমায়ুন আজাদ নাস্তিক বলতেছেন, আপনি এটা বলতেছেন সেটা বলছেন, সবই ঠিক আছে, আপনি হুমায়ুন আজাদের দুইটা আমাকে বই দেন। তার মানে তার ওই জায়গাটা বোঝার জন্য এক ধরনের আগ্রহ আকর্ষণ ছিল। সেটা নিয়ে আমি দেখলাম যে প্রায় জুমার নামাজের পরে ওদের 1 ঘন্টা ঝগড়া হয়েছে। তো তার মানে কি, তারা আসলে ওই সময়টায়ও বাংলাদেশে আসলে এখন যে সামগ্রিকভাবে এই যে আমরা রিসেন্ট টাইমে ধর্মীয় দলগুলোর মধ্যে যেরকম একটা উগ্র কথাবার্তা শুনতেছি, হ্যাঁ, যে ধর্মের জায়গা থেকে ভারতের সঙ্গে লড়াই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বাংলাদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, এই করতে হবে, এই যে বিষয়গুলো আছে, আমি মনে করি, যেটা আমি বারবারই বলি, বিভিন্ন পডকাস্টেও আমি এখন পর্যন্ত অনেকবার বললাম, আমি আবারও বলবো যে বাংলাদেশের মানুষ সমন্বয়বাদী এক ধরনের দর্শনে কিংবা জীবন আচরণে তারা অভ্যস্ত ঐতিহাসিকভাবেই। সেই জিনিসগুলোকে যদি আপনারা ওভার করেন, অতিরিক্ত করে যদি ধর্মীয় উন্মাদনা ছড়াই দেয়, এটাকে একটা মানে ওই আপনার 2001 সালের পরে আমেরিকা যেরকম মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে ট্যাগ মারিয়ে দিল, আপনারাও যদি এবার সবাইকে ধরা ও সেকুলার, ও শাহবাগী, ও বামপন্থী, ও হিন্দু, ও এরকম, ও হচ্ছে শিয়া, ও হচ্ছে সুফি, এরকম আইডেন্টিটি পলিটিক্স করে কিন্তু কোনো লাভ হবে না বাংলাদেশে সকল ধরনের মতামত নিয়ে সকল মানুষ এখানে থাকে। সো এই জায়গাগুলো আমি বলবো, আমি আবারও পয়েন্টটা বলতে চাই যে শায়খ আহমদুল্লাহ যেই কথাটা তিনি বললেন এবং আমরা ফেসবুকে যেটা দেখলাম, এটা আসলে দুঃখজনক, এবং এই ধরনের কথাবার্তা আসলে না বলাটাই শ্রেয়। এবং আমি মনে করি, কারণ এই জিনিসগুলোর উপর আসলে সামাজিক এক ধরনের প্রভাব পড়ে। মনে হয় যে আসলে মানে দেশে বোধহয় মানে এরকম হার্ডকোর ইসলামিস্ট ছাড়া আর কেউই থাকতে পারবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড আর একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে আসলে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে চলে আসছে। আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে যখন পার্বত্য এলাকায় গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে তোরা সব বাঙালি হয়ে যায়। তো উনি জাতিসত্তার বা আদিবাসীদের যে সংকট আছে, সেই সংকটটা উনি সমাধানটা এভাবে করতে চেয়েছিলেন যে সবাইকেই বাঙালি হয়ে যেতে হবে, তাই না? তো এর চেয়ে আর ফ্যাসিস্ট কথা তো আসলে হইতে পারে না। আমাদেরকে যদি এখন আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে খুব গৌরব করি, আমরা বলি যে হ্যাঁ, পাকিস্তানিরা আমাদের পাঞ্জাবি হয়ে যেতে বলছিল, তারা আমাদের উর্দু ভাষায় কথা বলতে শিখাইতে চাইছিল, আমরা সেই জন্য স্বাধিকারের আন্দোলন করলাম। কিন্তু আমরা যে স্বাধীনতার পর থেকে 50 বছর অবধি একটা জায়গায় সেনা শাসন দিয়ে রাখছি, সেটার কী হবে? আজকে যে খাগড়াছড়িতে এই যে ফেনী কুমিল্লার আগে যে 2 দিন আগ থেকে বন্যা শুরু হলো, সেটা নিয়ে আমরা কয়জন জানি? সেটা নিয়ে কেন মিডিয়ায় দালাল মিডিয়ারা কেন নিউজ করে না? সেটা নিয়ে তো আমরা যদি এখন ওই জুলাই বিপ্লবের পরেও আগের জায়গাটাই থেকে যাই, যেভাবে চলতেছিল মূলত বাংলাদেশ রাষ্ট্রটা সেভাবেই চলতে থাকে, তাহলে এই সিস্টেম ভাই আর কোনো দিনই চেঞ্জ হবে না। এই সিস্টেম চেঞ্জ হওয়ার কোনোই সুযোগ নেই। এই জিনিসগুলো নিয়ে প্রথমত মিডিয়া আওয়াজ তুলবে না। সেটার কারণ হচ্ছে আমাদের এই সামগ্রিকভাবে আমাদের এগুলোর যে মানে আপনার কাঠামোটা আছে স্বাধীনতার পর থেকে, তারা মোটামুটি, এবং আমরা আরেকটা জিনিসও বুঝতে হবে যে মিডিয়া আসলে সবসময় যেই খবরের কাটতি আছে, যে জিনিসটা খাবে সেই জিনিসটাই দিবে। আপনারা দেখেন না, বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা যে মিডিয়া, তারা 2013, 14, 15 সালের পর থেকে কী ধরনের নিউজ করে? অশ্লীল নিউজ করে,
টিভির ওই আপনার বিশাল বক্ষে একটা তরুণীর মানে মানে বুকের ছবি হচ্ছে আপনার প্রথম আলোর প্রচ্ছদের উপরে দেখা যাচ্ছে, বাংলাদেশ প্রতিদিনে তো কথাই নেই। ও তো সকল এই যে মিডিয়ারা হচ্ছে এই সমস্ত জিনিস যে অ্যাডপ্ট করলো, তারা জনগণের কি মানে ভালো চিন্তা করে এগুলো করছে? কিছুই চিন্তা করে নেই, তারা তাদের বাণিজ্যের কথা চিন্তা করছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে মিডিয়া এক নম্বর হচ্ছে, হ্যাঁ আওয়ামী লীগের যে মিডিয়াগুলো ছিল তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু যেমন দেখাইতো না, এটা যেমন একটা সত্য কথা যে মিডিয়া সবসময় যে সরকারে থাকে তাদের পক্ষে থাকে, এটা যেমন একটা সত্যি কথা। আর একটা সত্যি কথা হচ্ছে মিডিয়া সবসময় যে জিনিসগুলো খাবে সেটাই সে আপনাকে দিবে। যেই জিনিসগুলো দিয়ে এক ধরনের একটা উত্তেজনা তৈরি করা যাবে, একটা হালকা মেজাজ তৈরি করা যাবে, একটা গুতা দেওয়া যাবে, এক ধরনের একটা গুজব টাইপের একটা দেখবেন আপনি একটা ধরনের অন্য ধরনের নিউজ, সেটারে এমন স্টাইলে দেওয়া হয়, এমনভাবে পোট্রে করা হয়, দেখুন কি করলেন এই লোক। তো এগুলোর তো আসলে সামগ্রিকভাবে পলিটিক্যালি কোনো লাভ হয় না তো মানুষের। এই জিনিসগুলো নিয়ে তো আমার জিনিসটা সিনসিয়ারিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ মানে কৌতুক টৌতুক এগুলো সবই মানে সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এইভাবে যে ভালগারলি এক ধরনের আপনার হচ্ছে মুনাফার জন্য যেই ধরনের যা বলা দরকার আমি তাই বলতে রেগেছি, সেটা যদি হয় তাহলে তো আমার আসলে কোনো কমিটমেন্ট নেই। মিডিয়ারা যে নিরপেক্ষতার নামে যেই জিনিসগুলো করে তারা আসলে পুঁজিবাদের দালালিটা করে। সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আসলে মিডিয়াও যে আমাদের একদম মানে চিরস্থায়ী কোনো বন্ধু তা না আসলে। হ্যাঁ, তো এবং সেই জিনিসটার একটা সবচেয়ে বড় জায়গা আমরা দেখবো যে পাহাড় আসলে আমাদের সংবাদপত্রে কিভাবে অবহেলিত থাকে, কিংবা নিউজ আসলেও কোন অ্যাঙ্গেলে তাদের নিউজগুলোকে পোর্ট্রে করা হয়। তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে আমাদের জনগণেরও একটা বিরাট দায় আছে আসলে, যে আমরা কুমিল্লা, ফেনী বা বিভিন্ন জায়গায় আমরা যে ত্রাণ নিয়ে যাচ্ছি বা ব্যক্তিগত উদ্যোগে যে সাহায্য সহযোগিতা করতেছি, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের ব্যাপারে তো আসলে আমাদের কোনো বক্তব্য নেই। পাহাড়ের ব্যাপারে আমাদের আসলে অত খারাপ লাগে না। আমরা আসলে ওগুলো আচ্ছা ঠিক আছে ভাই, নিজেদেরটা নিয়েই বাঁচতে আসি না পাহাড়। কিন্তু এইভাবে যদি আমরা ভাবি কখনোই একটা আসলে একটা সামগ্রিকভাবে মোটামুটি ওই যে বেসিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সবারই, যেই গ্রাউন্ডগুলো কমন আছে এই স্বপ্নের বাংলাদেশের মধ্যে, সেখানে কিন্তু সকল জাতিসত্তার অধিকারের কথা আছে বাংলাদেশে। আপনি একটা বাংলাদেশ বলবেন যে বাংলাদেশ একটা অত্যন্ত ভালো দেশে পরিণত হয়েছে, ভালো রাষ্ট্রে পরিণত হয়েছে আপনার অগাস্ট বিপ্লবের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, কিন্তু আপনার সেখানে পাহাড়িরা থাকবে না, সেইখানে আদিবাসীরা থাকবে না, সেইখানে সংখ্যালঘুরা থাকবে না, সেইখানে হ্যাঁ মানে জাস্ট মূলত মধ্যবিত্ত বাঙালি কিংবা বাঙালি মুসলমানেরাই থাকবে, তাহলে তো আসলে এই স্বাধীনতার কোনো দাম হলো না। তাইলে তো ওই আবার একই হলো যে আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগ যারা করতেন ওরা তো দুঃখে ছিলেন না, ওরা তো খুব ভালো ছিলেন। যারা শেখ মুজিববাদী যারা ছিলেন ওরা খুব ভালো ছিলেন। তা আমরাও তাহলে এই সময়ের মধ্যে এসে আমরাও এখন ভালো থাকি, পাহাড়িরা আগের মতোই বাস খাইতে থাকুক, যেটা তারা ঐতিহাসিক কাল ধরে খায় আসতেছে, তাই না? তো এইভাবে আসলে ভাবা যাবে না। সামগ্রিকভাবে আমাদের মানে এটা খুবই দুঃখজনক যে আমাদের এত এফোর্ট, আমাদের এত কিছু, আমরা সেই সমস্ত জিনিসপাতিগুলো আমরা আমাদের ওই কুমিল্লা, ওই নোয়াখালী, ওই ফেনী, ওই বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, খুব ভালো, সেদিকের অবস্থা খুবই খারাপ। কিন্তু পাহাড় নিয়ে আমাদের আসলে কয়টা ত্রাণ এখান থেকে গেল, পাহাড়িদের কাছে আমরা কয়জন গিয়ে কথা বলছি, অন্তত তাদের দুজনের সঙ্গে ফোনে কথা বলছি কিনা, সেটাও তো আসলে আমরা মোটামুটি বেশিরভাগ লোকজনই আসলে বলিনি, এটা আমরা সবাই জানি। তো এই জিনিসটা দুঃখজনক, এবং এই জিনিসটা আসলে আমাদের মানে এখনও, এবং আপনারা জানেন যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে আসলে মানুষের আরেকটা বড় ক্রাইসিস থাকে যে তার পুনর্বাসনের জায়গাগুলো। সেই জায়গায় আমরা যদি আসলে এখন আদিবাসীদের সঙ্গে না দাঁড়াই বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় যদি আমরা না যাই, আমরা যদি আমাদের যে ত্রাণ বা আমাদের যে আন্তরিকতা, আমাদের যে প্রেম ভালোবাসা সমস্ত কিছু আমাদের সমতলের জন্য নির্দিষ্ট করে রাখি, তাহলে আসলে সেটাকে মোটেই মানে ভালো চিন্তা ভাবনা আসলে বলা যাবে না। এটার মধ্যে আসলে কোনো বিপ্লবী স্পিরিট নাই আসলে। সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এবং আমাদের আসলে সকল জনগণের সকল অংশের সঙ্গে, সকল ক্লাস বলেন, সকল অংশ, সকল জাতিসত্তার সঙ্গে আমাদের আসলে সামগ্রিকভাবে দাঁড়াইতে হবে।